প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির বিশেষ অনুষ্ঠান জীবনের গল্প। মানুষের প্রতিটি সময়, প্রতিটি দিনেই জীবনের কোনো না কিছু গল্প হয়ে থাকে। এমন একজন অতিথিকে আজকে আমরা মেঘনা টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যাকে নিয়ে মানুষ সবসময় গল্পের মধ্যেই মগ্ন থাকে। আমাদের অতিথি এবং চিরছানা মুখ আজকের অতিথি হাসানে এরিকা। আপনাকে মেঘনা টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এই যে হাসানে এরিকা, আপনি একজন নারী উদ্যোক্তা এবং সমাজসেবিকা হিসাবে দীর্ঘদিন কাজ করছেন। বিশেষ করে আপনি ছাত্র জীবন থেকেই মানুষের পাশে থাকার জন্য যে একটা প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আপনাকে দেখে থাকি এবং আপনি সবসময় সোশ্যাল মিডিয়াতে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আপনি কাজ করে থাকেন। এই যে হাসানে এরিকা, এই এরিকা নামটি একটি জনপ্রিয় এবং উচ্চ মহলের একটি নাম। আসলে এই নামের পিছনে কেন এরিকা বা কিভাবে আপনি একজন এরিকা হলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি হলো কি, আমার একটু পিছনে যেতে হবে, যে যখন আমি জন্ম হয়েছি সেই সময়টায়। সেই সময়ে একজন লেডি আসছিল আমেরিকা থেকে। উনি এসে যখন ঢাকাতে উঠলো, একটা ভালো একটা হোটেলে উঠলো, উঠার পরে দেখা যাচ্ছে যে উনি ঢাকা শহর ঘুরে বেড়াবে। তখন উনি একটা রিক্সার ড্রাইভার রিক্সা নিল, নিয়ে এক সপ্তাহ ওনার সাথে ঘুরলো। এক পর্যায়ে ঘোরার পরে যেটা হয়, ও ভালো লেগে গিয়েছিল রিক্সার ড্রাইভারকে। আর তারপরে সে প্রসেসিং করে ড্রাইভারকে নিয়ে, রিক্সাওয়ালাকে নিয়ে সে বিয়ে করলো, চলে গেল আমেরিকাতে। তখন তো সে আমাদের মতন ফেসবুক বা অন্য এসব অনলাইনে কিছু ছিল না। তখন ম্যাগাজিন বা কোনো পত্রিকাতে দেখা গেল যে একটা মেয়ে আমেরিকাতে এসে রিক্সার ড্রাইভারকে বিয়ে করে আমেরিকা নিয়ে গেল, আর সেই মেয়েটার নামই হলো এরিকা। ঠিক ওই মুহূর্তে যখন আলোড়ন সৃষ্টি হলো, এরিকা পাতার নিচে কপাল, রিক্সার ড্রাইভারের কপালটা খুলে দিয়েছে, ওই মুহূর্তে আমার জন্ম। আর তখন আমার বড় খালার কথা এখন মনে পড়ছে। আমার বড় খালা বলেছে যে না, ওর নাম এরিকেই রাখবো। এই সেই এরিকা। এটা আসলে তখনকালের যে এটি বিদেশিনী দেখে আসলো, রিক্সা চালকের প্রেমে পড়লো, সেই জন্য এরিকা হলো, আপনার নামও রাখলো এরিকা হলো। তাহলে এই যে এরিকা, আপনার এই এরিকার নামের কারণে কি আরো কি নামটি কি উপাধি পেয়েছেন? এরিকা নামে আমার মনে আছে, এখনো অনেকে জিজ্ঞেস করে, সবার খুব কিউরিয়াসিটি, এরিকাটা কি, এরিকার মিনিংটা কি বা কি। আমি যখন 8-9-এ পড়ি, আমার এটা মনে আছে, আমাদের দূর সম্পর্কের রিলেটিভ বিদেশ থেকে আসছে, মানে অনেক দূরের, নাম শুনতো আমার। উনি শুধু এরিকাকে দেখার জন্য মানে আমাদের বাসায় আসছিল। হ্যাঁ, এই কথা ঠিক, আমার নামটা সবাই খুব খুব পছন্দ করে। এই এরিকাকে আমরা জানি যে আপনি যখন এই যে শিক্ষা জীবন শেষ করে বিবাহিত জীবন, সংসার জীবনে আপনি চলে এসেছেন, তখনই আপনি সমাজসেবিকা হিসেবে বিভিন্ন জায়গায় একদম দুর্গম এলাকাতে আপনি গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং একটা স্টোরি আমরা শুনেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেটি আপনি ত্রাণ বিতরণ করতে গিয়ে সেখানে আপনার নামেও এরকম আরেকটা মেয়েকে এরিকা রেখেছেন। আসলে আমরা একটু এই গল্পটা শুনতে চাই, কিভাবে ওই পরিবারে আপনার নামের উপরে নাম রেখেছে, কেন রেখেছে বিষয়টা? অ্যাকচুয়ালি হলো যে বন্যা, কিছুদিন আগে, কয়েক বছর আগে যে বন্যাটা হলো, তো আমি বন্যার ত্রাণ সামগ্রী বলবো না, আমরা বলবো যে বন্যার উপহার সামগ্রী নিয়ে আমরা বিভিন্ন দুর্গম এলাকাতে যেতাম। এর মধ্যে আমি গিয়েছিলাম মনোহরগঞ্জে প্রচুর পানি ছিল, তো আমরা একটা টিম নিয়ে গিয়েছি, ওখানে বন্যার উপহার সামগ্রী বিতরণ করব। মানে আমার কোমর সমান পানি দিয়ে আমরা একটা বাড়ির ভিতরে ঢুকেছি। একটা বুড়ো লোক এসে বলতেছিল যে আমি আমার মা, বোন বা কোনো মেয়েকে এই পানির মধ্যে নামতে দিব না, কুমিল্লা থেকে মনোহরগঞ্জ আসছে। আমার মাথায় হাত দিয়ে অনেক আদর করলো। ঠিক ওই সময় একটু উঁচা জায়গা ছিল, উঠোনে গিয়ে আমাদের টিম বসলাম, আমিও বসলাম। এর মধ্যে একজন মহিলা আসছে, এসে ওর একটা বাবু ছিল 4-5 দিনের, ও বাবুটাকে নিয়ে এসে আমাকে বলতেছে যে আপা একটা কথা বলি। আমি বলেছি জি বলেন, যে আপনার নাম কি? পরে আমি আমার নামটা বললাম এরিকা। আপা আজকে তো মেয়ের 4 দিন, 5 দিনের দিন মেয়েকে হুজুর দিয়ে নাম রাখবো, আমি আপনার নামটা রাখবো। সেটা আমার জন্য মানে বিশাল একটা কিছু। আমাকে ভালোবেসে ওরা এই কথাটা বলেছিল। মানে আমি থাকবো না, যে আমার তো প্রায় চলে যাব কোনো এক সময়, বা আরেকটা এরিকা জন্ম হয়ে গেল। সেটা একটা বলা যায় যে এটা একটা আরেকটা এরিকা, হ্যাঁ, আরেকটা এরিকাকে আমি রেখে যাব।
এই যে টান দেওয়ার পরে এরিকার নামটা রেখে আসছেন, তার সাথে কি পরিবারের সাথে কি যোগাযোগ? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আমি ওদের নাম্বারটা এনেছিলাম, যোগাযোগ হয়। বাবুটা বয়স এখন তো 2-2.5 বছর হবে, তবে মনে হয় কখনো যদি পারি, সম্ভব হয়, এখানে নিয়ে আসবো সেই ছোট্ট এরিকাকে। জি। আচ্ছা, এই যে এরিকা এবং এরিকাকে নিয়ে আমরা এই যে নারী উদ্যোক্তা সমাজসেবী হিসেবে আপনি কাজ করছেন, আসলে এই যে একটা নারী উদ্যোক্তার পিছনে একজন এরিকার ভূমিকা কি পাচ্ছি, বা আমাদের রাষ্ট্র কি পাচ্ছে, কেমন লাগছে এই যে নারীদের পাশে থেকে সকলকে সুসংগঠিত করে যে আপনি কাজ করছেন, একটু অনুভূতিটা আমরা শুনবো। মেইনলি হলো যে আমি কি পেলাম, আমি একটা আমার মেন্টালি, আমার মনের থেকে একটা শান্তি পাই নারীদের জন্য। আরেকটা জিনিস হলো যে রাষ্ট্র কি পাচ্ছে, রাষ্ট্র বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হবে। আমাদের মতন ছোট ছোট নারী উদ্যোক্তাদের নিয়ে, সোশ্যাল ওয়ার্ক যারা করে ওদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটা একটা। আরেকটা হলো যতটুকু সামর্থ্য সেটা তো আমরা চেষ্টা করছি। আর সবচেয়ে বড় নারী উদ্যোক্তা আমি মনে করি এখনকার দিনে প্রতিটা নারী যখন সে বাসায় থাকে তখন সে মা, যখন সে বাসায় থাকে তখন সে কারো স্ত্রী, ঘর থেকে বের হলে আমি মানুষ। এই মানুষটা যখন ঘর থেকে বের হবে, বের হয়ে কিছু করবে, তখন দেখা যাবে যে ফ্যামিলির একটা সাপোর্ট হচ্ছে। আর সবচেয়ে বেশি কষ্ট এখনকার দিনে হয় হাজবেন্ডকে যখন মোবাইলে রিচার্জের কথা বলে যে আমাকে মোবাইলে রিচার্জ, কেন আমরা এটা করব? আমাদের আল্লাহ দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, আমরা নারীরা কি পারি না কিছু করতে? অবশ্যই পারি। তো আমি সব নারীদের বলবো, ঘরে বসে থেকো না, ঘর থেকে 2 পা বাইরে দাও, দেখবা পৃথিবীটা অনেক সুন্দর, অনেক কিছু পাওয়া যাবে এই সুন্দর পৃথিবীতে। আমরা মানে যদি আমরা 2 দশক বা 3 দশক আগে গিয়ে পিছনের ইতিহাসটা আমরা টানি, একসময় নারীরা তো ঘরের মধ্যে বন্দী ছিল, তাদেরকে শুধু রান্না বান্না বা পারিবারিক কাজে সামলানো হচ্ছে। এদেরকে বাহিরে যে একটা মানুষের জীবন, জনজীবন, মানুষের জীবনের কাহিনী, এগুলো কখনো তাকে দেখতে দেওয়া হয়নি, উপলব্ধি করা হয়নি। এই যে আপনি নারী উদ্যোক্তা হিসাবে দীর্ঘদিন কাজ করছেন, বিভিন্ন পাড়া মহল্লা, একদম তৃণমূলে, লোকালয়ে গিয়ে মানুষের জীবন যাত্রার মান দেখেছেন, এই ফিলটা কেমন লাগছে আপনার কাছে? আমার তো মনে হয় যে আমি যদি ওই কালে থাকতাম, মানসিক রোগী হয়ে যেতাম। আমি মানসিক রোগী হয়ে মেন্টাল হসপিটাল যেতে হতো। আমি পারতাম না এভাবে রান্না করে। হ্যাঁ, রান্না করি, কথায় বলে না যে রাধে সে চুলো বাঁধে, সবই করি, কিন্তু এভাবে যে আর তখন পরিস্থিতিটাও এমন ছিল, এত আপডেটেড ছিল না। আমি যতটুকু জানি লাকড়ি চুলে রান্না, প্রতিদিন বাজার করা, প্রতিদিন মশলা পেশানো, এগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকতো, কিন্তু আমরা তো এটা না। হয়তো ওরা ওইভাবে ওদের জীবনটা ওইভাবে মানে তৈরি করেছে। তবে মনে হলে খারাপ লাগে যে আসলে ওদের জীবনটাই কি এমন ছিল, কেমন জানি ছিল। তারপর ওরা হাসি খুশি ছিল, তবে আমি হলে পারতাম না। আচ্ছা, এই যে একজন নারী উদ্যোক্তা তার জীবনে, ব্যক্তিগত জীবনে ভালোভাবে চলাফেরা করা বা স্বাচ্ছন্দ্যবোধে চলাফেরা করা, এটার মধ্যে কোনো পারিবারিক থেকে কোনো ধরনের বাধ্যবাধকতা বা কোনো বাইন্ডিং দেওয়া হয় কিনা, যে যাওয়া যাবে না, করা যাবে না, চলা যাবে না, এরকম কোনো কিছু স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করছে কিনা? এটা একদম উচ্চ শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত একটা গিট্টু থাকে, কিন্তু এটা আমরা খুব কৌশলে বা বুদ্ধি খাটিয়ে বা বুঝিয়ে, বাবা মা বলেন, হাজবেন্ড বলেন, যেভাবে হোক শ্বশুরবাড়িকে মেনটেন করে আমাদের বের হতে হয় এটা, এবং বুঝাতে হবে ওদেরকে যে আমি বের হচ্ছি, আমার জন্য বের হচ্ছি, আমার জন্য সমাজ উপকৃত হবে, আমার ফ্যামিলিও এক ধরনের উপকৃত। এই যে আমি নারী উদ্যোক্তা, আমি জব করি, বিজনেস করি, আমার কি ফ্যামিলিতে আমি একটা সাপোর্ট দিতে পারছি না? অবশ্যই পারছি, অবশ্যই। মানে আসে বিভিন্ন রকম, তবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হয়। আর সেটা আপনার ফ্যামিলিকে ওদের মনের মধ্যে সৃষ্টি করতে হবে যে আমি যে ঘর থেকে 2 পা বের হয়েছি, কতখানি ভালো কাজের জন্য বের হয়েছি, সেটা আপনাকে ফ্যামিলিকে ওইভাবে বুঝাতে হবে। আর আপনি যদি বুঝাতে পারেন তাহলেই তো আপনি সাকসেস। আমরা যে বের হই বা আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ, মানে এখন কোনো রকমের প্রবলেম হচ্ছে না। তবে হ্যাঁ, একসময় একটু বেশি জবাবদিহিতা করতে হতো। আর আমাদের সোসাইটি, আমাদের সামাজিকতা সবকিছু মিলিয়ে একটু তো আছেই জবাবদিহিতা। এই যে নারী উদ্যোক্তা হিসেবে সংসার সামলাচ্ছেন, পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবে আরো যে নারী সমাজ আছে তাদেরকে কর্মকাজে লাগাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এটা একটা পরিবারের সাপোর্ট হিসেবে আপনি? অফকোর্স, এটা কেন হবে না? আমার পরিবার আমাকে সাপোর্ট দিচ্ছে, বা আরেকটা নারীকে আমি বলতেছি যে তুমি কিছু একটা করো, কিছু একটা করতে পারবে, আমার সহযোগিতা লাগে, আমি করব। নির্যাতিত, নিপীড়িত নারীরা দেখা যাচ্ছে এখনো বালিশের মধ্যে শুধু চোখের পানি ফেলছে, ওরা কিছু করছে না।
তো ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ওদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি মোট কথা আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, আমি ওকেও সাপোর্ট দিই। ও কিছু একটা করে, মাস শেষে একটা আর্ন করেও, আমি ওকেও সাপোর্ট দিই। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে নারী উদ্যোক্তা বা নারী সমাজ যারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য যে কাজ করছে, সেটা আসলে শুধু রাষ্ট্র না, তার পারিবারিকভাবে সেই উপলব্ধি করে এবং তার পরিবারকে সে সাপোর্ট দেওয়ার জন্য এই পথে বা এই নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছে? হ্যাঁ, এটা 100% বলতে পারবেন যে আমরা যে কাজ করছি শুধু আমার জন্য না, সমাজ উপকৃত হচ্ছে, আমার পরিবার উপকৃত হচ্ছে। প্রতিটা ফ্যামিলি, প্রতিটা সমাজ, একটা ফ্যামিলিতে একজনের আর্ন, দেখা যাচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো একজনে আর্ন একটু হিমশিম খাচ্ছে। এখন যদি আমরা একটা নারী উদ্যোক্তা, বেশি না, সামান্য কিছু 3 পিস নিয়েও যদি আমরা অনলাইনে একটু বিজনেস শুরু করি, এটা সাপোর্ট তো হচ্ছে। আর যাই হোক, হাজব্যান্ডের কাছে বলতে হয় না মোবাইলে রিচার্জটা দাও আমাকে, সেটা একটা বিশাল ব্যাপার। মানে আমি তো মনে হয় যে ভুলেই গিয়েছি আমার হাজব্যান্ডের কাছে কি চেয়েছি বা কি চাচ্ছি, কারণ আমি নিজেই একজন স্বাবলম্বী নারী। সেই ক্ষেত্রে আমরা আরেকটি প্রশ্ন দাঁড়াই, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তারা তারা এই পরিবার এবং নিজেকে মেনটেন করতে গিয়ে অনেক সময় পরিবারের কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আসলে নারী সমাজের বাইরে গিয়ে বা ঘরের বাইরে গিয়ে সেই বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে থাকে। আসলে এটা কি আপনি কখনো পেয়েছেন কিনা, বা এরকম কোনো পরিস্থিতির শিকার হচ্ছেন কিনা যে পরিবার থেকে অপবাদ দেওয়া হচ্ছে, এরকম কোনো? অপকর্ম বলতে কি, যে মানুষে বলে নিজ ভালো তো জগৎ ভালো, কিন্তু এখন জগৎটা বড়ই খারাপ। আমার নিজে ভালো থাকতে হবে, আমার বুঝতে হবে আমি কি করতে যাচ্ছি, কি করব। আমার মেধা আছে, আমার বুদ্ধি আছে, আমি কেন অপকর্মতে জড়াবো? তাহলে আমরা বলতে পারি আসলে সেটা মানুষের এই যে কুদৃষ্টি, আসলে এটা আসলে কখনো বাস্তবতা না। আমি আমাকে সুন্দরভাবে পরিচালনা করব, আমি আমার মতন করে চলবো, আমার থিম থাকতে হবে, আমি কোনো অপকর্মে জড়াবো না। এখন আমার যতই অপকর্ম আমার নাকের ডগে আসুক, লাভ নাই, আমি জড়াবো না তো অপকর্মেতে, তাহলেই তো হলো। সব মিলিয়ে কেমন আছেন? পরিবারের পারিবারিক সদস্য, ভাই, সব মিলিয়ে আপনারা মানে কি করছেন? ছেলে মেয়ে কোথায় কি পড়াশোনা করছে, কি অবস্থা, এটা একটু? আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমাকে দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আমার 2টা ছেলে, আমার বড় ছেলে নর্থ সাউথে আছেন, আর ছোটটা এবারে HSC পরীক্ষা দিচ্ছে, আর হাজব্যান্ড বিজনেসম্যান। এই ছোট্ট একটা সংসার আমার, আলহামদুলিল্লাহ ভালো আছে। সব মিলিয়ে এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় এবং আপনার অনেক ফলোয়ার আছে, সবাই আপনাকে ফলো করে, তো সেই ক্ষেত্রে এই যে দর্শক এবং ফলোয়ার যারা দেখছেন অথবা দেখবেন, সকলের উদ্দেশ্যে একজন নারী উদ্যোক্তা হিসাবে তাদেরকে, যারা এখনো উদ্যোক্তা হতে পারেনি, তারা সফলতার জন্য একটু ছোট্ট করে মেসেজ দর্শকের উদ্দেশ্যে কি থাকবে? আমি সেটাই বলি, যারা আমার এই প্রোগ্রামটা দেখছে, হয়তো আমার কোনো বোন, ছোট বোন, বড় বোন বা ভাবি, এটাই বলছে, ঘরে বসে থাকবেন না, ঠিক আছে? নিজে কিছু করবেন, নিজের শক্তি দিয়ে, নিজের মনোবল দিয়ে, দেখবেন সবাই সম্মান করবে, সবাই ভালোবাসবে। শূন্য কিছু কেউ পছন্দ করে না। আপনার ভিতরে শূন্যতাকে পূরণ করুন ভালো কিছু করে, কর্ম করে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবারও কোন একটা বিশেষ গল্প নিয়ে আপনার সামনে আমরা উপস্থিত হব। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, শুভ সন্ধ্যা। দর্শক, আপনারা দেখছেন মেঘনা টিভির প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। এই অনুষ্ঠানে আমরা আজকে যে একজন নারী উদ্যোক্তা এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে হাসানে এরিকাকে আমরা স্টুডিও আমন্ত্রণ জানিয়েছি, এবং তার জীবনে যে উদ্যোক্তা হিসাবে যে তার একটা গল্প, তার নামের একটা পিছনের গল্প। একজন এরিকা শুধু বাংলাদেশ নয়, সারা দেশে এরকম হাজারো এরিকা গড়ে উঠুক সে প্রত্যাশা রেখে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।